হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজিও সোশ্যোলজি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেভেলপমেন্ট অফ সোশ্যোলজি অ্যাজ এ ডিসিপ্লিন। অর্থাৎ সোশ্যোলজির উৎপত্তি কীভাবে হয়েছে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তো এমার্জেন্স অফ সোশ্যোলজি বা ডেভেলপমেন্ট অফ সোশ্যোলজি, আমরা যদি আলোচনা করি সোশ্যোলজি উৎপত্তি, ঠিক নবজাগরণ, তোমরা নিশ্চয়ই শুনেছো এনলাইটমেন্ট পিরিয়ড, বা যাকে আমরা বাংলায় নবজাগরণ বলে থাকি, রেনেসাঁস, যাকে রেনেসাঁসও বলা হয়। সেই সময় কিন্তু বিভিন্ন রকম সামাজিক কারণের মাধ্যমে সমাজে হতে সোশ্যোলজি নামক সাবজেক্টের উদ্বোধন ঘটে। আমরা এর মধ্যে আরেকটি ভাগ রয়েছে। যদি নবজাগরণ বলি তাহলে তার আগে আমরা একটা বিষয় দেখেছিলাম, ডার্ক এজ বা অন্ধকার যুগ। ডার্ক এজ কোনটাকে বলে? ঠিক আমরা যেহেতু আমরা জানি সোশ্যোলজির উৎপত্তির ক্ষেত্রে আগস্টকোতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ৩টি স্টেজের কথা বলেছিলেন: থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল অ্যান্ড পজিটিভিজম। তো সেই যে থিওলজিক্যাল স্টেজ রয়েছে সেটাই মেনলি ডার্ক এজে পড়ে থাকে। ডার্ক এজে পড়ে মানে যখন আমরা দেখেছি যে সমাজে যে কোনো বিষয়, প্রত্যেকটা জিনিসই মানুষ একটি ডিভাইন পাওয়ার বা সুপারন্যাচারাল পাওয়ারের ক্ষেত্রে বিশ্বাস করে থাকে। অর্থাৎ যে কোনো কিছু হয়েছে সেটা ভগবান তৈরি করেছে। যদি বলি কাস্ট কে তৈরি করেছে, ভগবান তৈরি করেছে। আমরা যদি দেখি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে আমাদের হিন্দু সমাজের বৈষম্য ছিল, সেখানে তখনকার দিনে বলা হতো যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ৪টি ভাগ, এটা কোনো মানুষের সৃষ্টি না, এটা হচ্ছে ভগবানের সৃষ্টি। ভগবানের জন্যই প্রত্যেকটা মানুষ নিজস্ব কাজ করে চলছে। ভগবানের জন্য মানুষ কাজ, জাতিভেদ প্রথা দেখা যায়, ভগবানই রেস তৈরি করেছে, ভগবানই মানুষের মধ্যে কালার তৈরি করেছে। তো এই যে সময়টা ছিল এটা হচ্ছে ডার্ক এজ বা অন্ধকার যুগ, যেখানে বেশিরভাগ মানুষই ধর্মের উপর ভিত্তি করে যে কোনো কাজ করে থাকতো। তো এরপরে ঠিক স্টেজটা আসলো, এরপরে স্টেজ আসলো হচ্ছে তোমার এনলাইটমেন্ট যুগ বা নবজাগরণ। তো তখন নবজাগরণ যুগ মেইনলি এসেছে, নবজাগরণ এসেছে 17th সেঞ্চুরি। যদি আমরা দেখি 17th সেঞ্চুরি শেষের দিকে তখন এসেছিল নবজাগরণের যুগ। এবং এই নবজাগরণের যুগে যে প্রথম যে আমরা থিওলজিক্যাল স্টেজ দেখলাম, এবং নবজাগরণের যুগে কিন্তু আস্তে আস্তে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট গুলো শুরু হতে থাকে। মানে র্যাশনাল যুক্তিযুক্ত সমাজের যে দিকগুলো সেগুলো কিন্তু প্রকাশ পেতে থাকে। থিওলজিক্যাল ফর মেটাফিজিক্যাল, মানে মানুষ আস্তে আস্তে সুপারন্যাচারাল থেকে সরে মানুষের যে সায়েন্টিফিক কারণগুলো, কিভাবে সায়েন্টিফিক উপায়ে যে সমাজের জিনিসগুলো করবে সেগুলোর দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় কিন্তু সোশ্যোলজি উৎপত্তি হয়। যদি আমরা দেখি বিগত কিছু বছর আগে ডিমনিটাইজেশন হয়েছিল সমাজে, আমাদের এই ভারতবর্ষে বিমুদ্রীকরণ, মানে ওই যে মুদ্রার কিছু কিছু 500 টাকা নোটগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছিল, কিছু নোটগুলোকে আমরা দেখেছিলাম। তো সে সময় যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, তো সেরকম একটা সময় গেছে যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, আমেরিকান রেভলিউশন হয়েছে, সমাজে প্রচুর পরিমাণে অচল অবস্থা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো সেই মুহূর্তে সোসাইটি সম্পর্কে আমরা সোসাইটিকে কিভাবে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সোসাইটি কিভাবে সঠিকভাবে চলতে পারবে, সেক্ষেত্রে একটা নতুন নতুন কিছু দরকার, যার মাধ্যমে আমরা সোসাইটির পরিচালনার বিভিন্ন রকম পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। কিন্তু যে যে সমস্ত বিষয় ছিল সে সময়, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, তারপর জিওগ্রাফি, এরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগে আলোচনা করে, কিন্তু সমাজকে পুরোপুরি আলোচনা করে না। সেক্ষেত্রেই সোশ্যোলজি কিন্তু সেই জন্য কিন্তু সোশ্যোলজি উৎপত্তি হয়েছিল। মেইনলি সোশ্যোলজিতে আমরা কি দেখি, সমাজকে সমগ্রভাবে আলোচনা করতে পারি সোশ্যোলজিতে। এবং সমাজের যে সামাজিক দ্বন্দ্বগুলো, মানুষের মধ্যে যে মানুষের জীবনযাপনের যে দ্বন্দ্বগুলো রয়েছে, কনফ্লিক্ট গুলো রয়েছে, সেটা প্রাইভেট ক্ষেত্রে হোক কেন, পাবলিক ক্ষেত্রেও হোক না কেন, তার সেই সমস্যা মেটানোর বিষয় সম্পর্কে, বা কিভাবে মেটাতে পারবো, কিভাবে সমাজের ব্যবস্থাগুলো মেনে আমরা সমাজে মানুষজনকে নিয়ন্ত্রণ করবো, সেগুলো কিন্তু এই সোশ্যোলজি থেকে আমরা জানতে পারি। তো এখানে মেইনলি আলোচনা করা হয় যে সোশ্যোলজি যখন একটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে উৎপত্তি লাভ করেছে, তার পেছনে কিছু কিছু ফ্যাক্টরস বা কারণ রয়েছে। সেগুলো কি? দেখো, বলেছে দ্য রাইজ অফ সোশ্যোলজি অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন ক্যান বি অ্যাট্রিবিউট টু এ কম্বিনেশন অফ হিস্ট্রিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফ্যাক্টরস ডিউরিং দ্য লেট 18 অ্যান্ড 19 সেঞ্চুরি। অর্থাৎ সোশ্যোলজি যে একটা একাডেমিক সাবজেক্ট হিসেবে সমাজে উদ্ভব লাভ করে, তার পেছনে কিছু ঐতিহাসিক কারণ রয়েছে, কিছু সামাজিক কারণ রয়েছে, কিছু ইন্টেলেকচুয়াল কারণ রয়েছে। এবং সেই কারণগুলো যদি দেখি, একটা হচ্ছে দিস পিরিয়ড ক্যারেক্টারিস্টিক্স বাই এনলাইটমেন্ট মানে নবজাগরণ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা জানি, শিল্পায়ন, ব্রড সিগনিফিকেন্ট সোসাইটাল চেঞ্জ। অর্থাৎ যদি আমরা দেখি কলোনিয়াল পিরিয়ড, ব্রিটিশ যে সময়টা ছিল, কলোনিয়াল পিরিয়ড বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস, নবজাগরণ, ঠিক তারপরে কিন্তু সোসাইটির যে ট্র্যাডিশনাল নর্মসগুলো ভাঙতে শুরু করে এবং মানুষের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ হয়। এবং সেই চেঞ্জের পিছনে একটি মূলত কারণ হয়ে দাঁড়ায় সোশ্যোলজি। চেঞ্জের দ্বারাই সোশ্যোলজি উদ্ভব ঘটে। এবং সেই ফ্যাক্টরগুলোর মধ্যে যদি কিছু ফ্যাক্টর দেখি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস
বা শিল্পায়নের মাধ্যমে কি হয়েছিল সমাজে যে শিল্প ব্যবস্থাপনা ছিল, প্রোডাকশন ছিল, প্রোডাকশন সিস্টেম, ফ্যাক্টরি সিস্টেম, সেখানে কি আসে মেশিন আছে, মেশিন আসে। মানুষ প্রথমে কি হতো হাতে বোনা জিনিসপত্র তৈরি করতো, কিন্তু তারপরে সেটা কি হলো মেশিনের মাধ্যমে মানুষ সেগুলো তৈরি করতে শুরু করলো। তো মেইনলি মানে এগ্রিয়ান বা ট্র্যাডিশনাল সোসাইটিটা একটা আরবান সোসাইটিতে শিফট করতে লাগলো। যেটা এখানে লেখাই আছে দেখো, the Industrial Revolution, which began in the late 18th century, brought about a profound shift from agrarian rural societies to urban industrialized centers. The transformation resulted in the displacement of people from the traditional communities, giving rise to new social problem and complexity. আচ্ছা, কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে শুরু হলো, তার ফলে কি হলো ট্র্যাডিশনাল সোসাইটি বা এগ্রিয়ান সোসাইটিরা আরবান সোসাইটিতে পরিণত হলো, নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল সেন্টার তৈরি হলো, মানুষের স্থান পরিবর্তন, মানুষ কাজের সূত্রে নিজস্ব গ্রাম্য জায়গা থেকে শহরে আসতে শুরু করলো। কিন্তু সেক্ষেত্রে যে সবকিছু সুবিধাজনক হয়ে গেল তা না, কিন্তু সেখানে বিভিন্ন রকম সোশ্যাল প্রবলেম সৃষ্টি হলো এবং কমপ্লেক্সিটি মানে জটিলতা সৃষ্টি হলো। কি দেখা গেল? দ্য ড্রামাটিক চেঞ্জ ইন ওয়ার্ক, মানুষের কাজের ক্ষেত্রে চেঞ্জ দেখা গেল। ফ্যামিলি স্ট্রাকচার, অর্থাৎ প্রথমে আমরা দেখতাম জয়েন্ট ফ্যামিলি, তারপরে হলো সেটা নিউক্লিয়ার ফ্যামিলি। and living condition highlight the need for understanding the impact of industrial society, এবং মানুষের জীবনযাপন যে ধরন সেটার মধ্যেও বিভিন্ন রকম চেঞ্জ হতে আসতে শুরু করলো। এবং এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে কি হলো রুরাল টু আরবান সেন্টার পরিণত হয়, তার ফলে আরবানাইজেশন বা নগরায়ন যেখানে আমরা বলে থাকি। কি হলো? দ্য গ্রোথ অফ ফ্যাক্টরিজ অ্যান্ড আরবান সেন্টার্স অ্যাট্রাক্ট মিলিয়ন্স অফ পিপল ফ্রম রুরাল এরিয়াস টু সিটিজ ইন সার্চ অফ বেটার ইকোনমিক অপরচুনিটিস। অর্থাৎ রুরাল থেকে আরবান সেন্টারে প্রচুর পরিমাণে মানুষ আসতে থাকলো, কেন? কাজের খোঁজে এবং তাদের ইকোনমিক ভাবে ডিপেন্ডেন্সির জন্য। তারা সেখানে কাজ পেতো না গ্রাম্য জায়গায়, এবং তারা যাতে ইকোনমিক্যালি ডিপেন্ডেবল কারোর উপর না হয়, ইন্ডিপেন্ডেন্স হয় ইকোনমিক্যালি, সেজন্য তারা গ্রামীণ জায়গা ছেড়ে কোথায় আসতে থাকলো? শহরে। এবং যার ফলে বিভিন্ন রকম নতুন সোশ্যাল ইস্যু দেখা গেল, যেমন ওভার ক্রাউডিং মানে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পেল শহর অঞ্চলে, প্রভার্টি দরিদ্রতা দেখা গেল, বিভিন্ন রকম ক্রাইম দেখা গেল, পাবলিক হেলথ কনসার্ন মানুষের মধ্যে মানুষের মধ্যে অসুস্থতা বা রোগের সৃষ্টি বেশি হলো। তো এই সমস্ত কারণে কিন্তু সোশ্যোলজির ধীরে ধীরে উদ্ভব হওয়া শুরু হলো। এরপরে দেখলাম এনলাইটমেন্ট বা ন্যাশনালিজম। দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন হলো, আরবানাইজেশন হলো, তারপরে সমাজে প্রচুর পরিমাণে কমপ্লেক্সিটি বা জটিলতা আমরা দেখতে পেলাম, প্রভার্টি, ক্রাইম, তারপর পাবলিক হেলথ ইস্যু। এবং সেই সময় কি হলো নবজাগরণ বা এনলাইটমেন্ট যুগ। সেই এনলাইটমেন্ট যুগে কারা আসলো? কিছু কিছু সমাজ বিজ্ঞানী, এখানে বলেছে the sociologists like August Comte and Emile Durkheim drew inspiration from these ideas, advocating for the application of scientific method to the study of society. The rationalistic approach laid the foundation of sociology as a scientific discipline. মেইনলি কিন্তু এই এনলাইটমেন্ট অ্যান্ড ন্যাশনালিজম, এই যে নবজাগরণ এবং ন্যাশনাল যুগটা ছিল, সেই সময় কিন্তু বিভিন্ন রকম সমাজবিজ্ঞানী সমাজকে কিভাবে সায়েন্টিফিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই থিওলজিক্যাল এবং মেটাফিজিক্যাল স্টেজ থেকে সরিয়ে সে সম্পর্কে তারা আলোচনা করতে শুরু করলো। এবং এর ফলে কি হলো? সমাজে বিভিন্ন রকম সোশ্যাল চেঞ্জ এবং রেগুলেশন দেখা গেল। এরপরে যদি আমরা দেখি 18th century, French and American revolutions during the late 18th century changed the establishment of social hierarchies and power structure. আমরা যদি দেখি রেভলিউশন বিভিন্ন রকম বিপ্লব যে হয়েছিল ফ্রান্স এবং আমেরিকাতে, তার ফলে সমাজের যে স্ট্রাকচার সামাজিক কাঠামো সেটা প্রচুর পরিমাণে কি হয়েছিল? চেঞ্জ হয়েছিল। পাওয়ার স্ট্রাকচার মানে যার হাতে প্রচুর পরিমাণে অর্থ ছিল বা রিসোর্সেস ছিল, তাদের কাছেই পাওয়ার ছিল, মানে তারাই অথরিটি বা কর্তৃত্বের অধিকারী ছিল, এবং যাদের কাছে কিছু ছিল না তারা কিছুই পেত না। তো এইভাবে কি হলো? সমাজের স্ট্রাকচার চেঞ্জ হলো এবং সমাজে প্রচুর পরিমাণে কি হলো? বৈষম্য সৃষ্টি হলো। এবং সেই বৈষম্য যাতে না সৃষ্টি হয় এবং সমাজের সবকিছু ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে এই যে এনলাইটমেন্ট থিঙ্কার্সরা রয়েছে তারা বিভিন্ন রকম তত্ত্ব সমাজের দিতে লাগলো, এবং যার পরিপ্রেক্ষিতে সমাজে কি হলো? এই সোশ্যোলজি উৎপত্তি হলো। যদি আমরা দেখি দ্য ওয়ার্ক অফ ইনফ্লুয়েন্সিয়াল থিঙ্কার্স, এবং এই সমাজে কিছু থিঙ্কার ছিল যেমন কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, ইমেল ডুরখাইম সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যোলজিক্যাল থট। তারাও কিন্তু আগস্ট কোর্তের পাশাপাশি কি করেছেন? এই সোশ্যোলজি উদ্ভবের পিছনে, সোশ্যোলজি সাবজেক্টটার উদ্ভাবনের পিছনে কাজ করেছিল। মার্কস কি করেছিল? মার্কস অ্যানালাইজ দ্য ক্লাস স্ট্রাগল অ্যান্ড দ্য রোল অফ ইকোনমিক শেপিং সোসাইটি। মার্কস মেইনলি সোসাইটিতে যে এই সমস্ত কমপ্লেক্সিটির জন্য যে সমস্ত শ্রেণী বৈষম্য এবং ইকোনমিক শেপিং, ইকোনমিক ব্যবহার বা পরিস্থিতি সোসাইটি সৃষ্টি তার সম্পর্কে আলোচনা শুরু করলো। ওয়েবার্স দেখালো বিভিন্ন রকম সোশ্যাল অ্যাকশনস এবং ইম্প্যাক্ট অফ কালচার অ্যান্ড বিহেভিয়ার, কালচারটা মানুষের বিহেভিয়ার কিভাবে প্রভাব ফেলেছে তার বিভিন্ন দিকগুলো। এবং ডুরখাইম ফোকাস করেছিল সোশ্যাল সলিডারিটি, সামাজিক ঐক্যতা, এবং কিভাবে সামাজিক ঐক্যতাতে কাজে লেগিয়ে সমাজে সোশ্যোলজিকে আনা যায় বা সোশ্যোলজিতে কিভাবে সোশ্যোলজি সমাজের মানুষদের মধ্যে ঐক্যতা সৃষ্টিতে সাহায্য করে সে সম্পর্কে তিনি বলেছিলেন। এরপরে কলোনিয়ালাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা জানি বিশ্বায়ন এবং কলোনিয়ালিজম মানে
উপনিবেশিক শাসন যে সময় ভারতবর্ষে ছিল, সে সময় আমরা দেখেছি প্রচুর পরিমাণে বৈষম্য শিকার হয়েছে মানুষজন। এবং এবং সেই যুগে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসেছে, মেশিন প্রোডাকশনের সৃষ্টি হয়েছে, এবং তারপরে সমাজে বিভিন্ন রকম টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ মানুষ দেখেছে। বিভিন্ন রকম ক্ষেত্রে আজকাল আমরা মেশিন ইউজ করতে পারছি, এবং সেগুলো কিন্তু মেইনলি কোন যুগের পরে হয়েছে? এই কলোনিয়ালিজমের পরে হয়েছে। এবং সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে কি হয়েছে, মানুষের মধ্যে বিভিন্ন রকম সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করার পদ্ধতি বা ধারণা এসেছে, এবং সেটার উদ্ভব হয়েছে ঠিক কোন সময়? যখন এই ক্ষেত্রে আগস্কর বলেছেন রাইজ অফ পজিটিভিজম। পজিটিভিজমের আরেকটা মানে কিন্তু ন্যাশনালিজম। এখন কি বলছে? দ্য পজিটিভিস্ট অ্যাপ্রোচ হুইচ অ্যাডভোকেট ফর দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথডস of social phenomena gained prominence during the 19th century. August Comte, often referred to as the father of sociology, proposed using empirical observations and data analysis to study society. The positivist methodology gave sociology a distinct identity as a scientific discipline. So আমরা কি দেখলাম? সমাজে সোসাইটিতে যে সোশ্যোলজি নতুন সাবজেক্ট হিসেবে উদ্ভব করেছে, তার পিছনে বিভিন্ন রকম কারণ রয়েছে। একটা হচ্ছে, যদি ফার্স্ট আসে ডার্ক এজ, অন্ধকার যুগ, যখন প্রচুর পরিমাণে মানুষ ডিভাইন পাওয়ার বা সুপার ন্যাচারাল পাওয়ার বা ভগবানের উপর বিশ্বাস ছিল। তারপর আসলো এনলাইটমেন্ট যুগ। এনলাইটমেন্ট যুগ ঠিক কোন সময় আসলো? আফটার কলোনিয়ালাইজেশন, মানে যখন উপনিবেশের শাসন হলো, বিশ্ব মানুষের মধ্যে শাসনের ফলে কি সমাজে, তার আগেও সে গেছিল, যেমন প্লেটো অ্যারিস্টটলের সম্পর্কে আমরা জানি, সেই মুহূর্তে ভারতবর্ষে বা যে কোনো দেশে উপনিবেশ শাসনের আগেও শুরু হয়েছিল কিন্তু এই জিনিসটা। কিন্তু তার আগে ফ্রেঞ্চ রেভলিউশন, আমেরিকান রেভলিউশন যে হলো, সমাজে প্রচুর পরিমাণে বৈষম্যের সৃষ্টি হলো, আমরা দেখলাম। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আরবানাইজেশনের ফলে সমাজে কমপ্লেক্সিটি সৃষ্টি হলো, প্রভার্টি দেখা গেল, ক্রাইম দেখা গেল, প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মানুষ, এবং ঠিক সেই পদ্ধতিতে কিভাবে মানুষের এই সমস্ত অচলাবস্থা দূর করা যায়, সেজন্য কি আনা হলো? ন্যাশনালিজম বা পজিটিভিজম। এবং সেই পজিটিভিজম বা ন্যাশনালিজম কে পজিটিভিজম বা ন্যাশনালিজম বা সায়েন্টিফিক মেথড অবলম্বন করে কিভাবে সোসাইটির অচলাবস্থা দূর করা যায়, সেক্ষেত্রে একটু নতুন সাবজেক্ট উদ্ভব হলো, যেটা করেছিলেন ফার্স্ট করেছিল আগস্কর ইন 1838 তিনি, এবং সেই সাবজেক্টের নাম দিয়েছিলেন সোশ্যোলজি, এবং তাকে মেইনলি কিন্তু ফাদার অফ সোশ্যোলজি হিসেবে ধরা হয়। এবং এছাড়া ইনি ছাড়াও কিন্তু আরো কিছু সমাজবিজ্ঞানী রয়েছিলেন, যেমন কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, ইমেল ডুরখাইম। যেখানে ইমেল ডুরখাইম সমাজে কিভাবে আমরা বৈষম্য দূর করে ঐক্য সাহায্যে, সোসাইটির সাহায্যে আমরা চলতে পারি, এবং সোশ্যোলজিকে ব্যবহার করে সে সম্পর্কে তিনি বিভিন্ন রকম ধারণা দিয়েছিলেন। তো অবশেষে কি বলা যেতে পারে যে এমার্জেন্স অফ সোশ্যোলজি মেইনলি কিসের পরিপ্রেক্ষিতে সোশ্যোলজি এমার্জেন্স হয়েছিল? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস, আরবানাইজেশনস, এনলাইটমেন্ট আইডিয়াস, রেভলিউশনস, বিভিন্ন রকম সমাজবিজ্ঞানিক ধারণা দ্বারা যে বিভিন্ন রকম এনলাইটমেন্ট আইডিয়া হয়েছিল, তার মাধ্যমে কিন্তু সমাজে সমাজবিজ্ঞান উদ্ভব হয়েছিল। তো আশা করি সমাজবিজ্ঞানের এই সংক্ষিপ্ত ধারণা তোমাদের বুঝতে সুবিধা হলো। মেইনলি এমার্জেন্স অফ সোশ্যোলজি কে করেছিল? আগস্কর 1838-এ। তিনি ফাদার অফ সোশ্যোলজি হিসেবে পরিচিত। এবং এই সোশ্যোলজি উদ্ভবের পিছনে বিভিন্ন রকম সামাজিক, ইন্টেলেকচুয়াল এবং ইকোনমিক কারণ রয়েছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস, আরবানাইজেশনস, এনলাইটমেন্ট, কলোনাইজেশনস, তারপর হচ্ছে তোমার ফ্রেঞ্চ রেভলিউশনস, মুভমেন্ট বিভিন্ন রকম, যার পরিপ্রেক্ষিতে রাইজ অফ পজিটিভিজমের রাইজ হয় বা ন্যাশনালিজম সায়েন্টিফিক মেথডের রাইজ হয়, এবং আগস্কর 1838 খ্রিস্টাব্দে সোশ্যোলজি নামক সাবজেক্টটির উদ্ভব করে। তো আজকে এতটুকুই। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। এবং তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানিও, এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ।